কথাটা বলে উনি আলতো হাতে শ্রাবণীর চোখের পানি মুছিয়ে দিলেন। তারপর রাগে কিরমির করতে করতে বলে উঠলেন, যেই অসভ্যটা অ্যাক্সিডেন্টটা করেছে ওকে যদি একবার সামনে পেতাম তাহলে থাপ্পড় মেরে ওর মুখের সবগুলো দাঁত ফেলে দিতাম। জানোয়ারের বাচ্চা কোথাকার। মা বাবা মনে হয় ওদের কোনো শিক্ষাই দেয়নি, তাই তো রাস্তায় বের হওয়ার সময় চোখগুলো পকেটে ঢুকিয়ে বের হয়। ইরাজ মাত্রই সিঁড়ি দিয়ে নিচে নামছিল। ওর মায়ের কথা শুনে ও পা ফসকে সিঁড়ির এক ধাপ মিস করে অন্য ধাপে পা দিয়ে ফেলে। হোঁচট খেয়ে পড়তে যেতে নিয়েও সিঁড়ির রেলিং ধরে আবারও নিজেকে সামলে নেয়। হোঁচটের শব্দে ইরাজের মা চোখ তুলে সিঁড়ির দিকে তাকায়। কর্কশ কণ্ঠে ইরাজকে উদ্দেশ্য করে বলেন, কি ব্যাপার, দেখে হাঁটতে পারো না? তুমিও কি চোখ পকেটে নিয়ে হাঁটাচলা করো নাকি? না, আসলে খেয়াল ছিল না। মিনমিন স্বরে কথাটা বলে ইরাজ সিঁড়ি দিয়ে নেমে ড্রয়িং রুমে এসে ওর মায়ের মুখোমুখি দাঁড়ায়। খেয়াল করে শ্রাবণীর এক হাতে ব্যান্ডেজ লাগানো আর অন্য হাতে বেশ অনেকটা জায়গা জুড়ে ইনজিওর্ড হয়ে রয়েছে। ইরাজ বুড়ো কুচকে ওর মায়ের উদ্দেশ্য করে জিজ্ঞেস করে, কি হয়েছে ওনার হাতে? এভাবে ইনজিওর্ড হলেন কিভাবে? ইরাজের মা শ্রাবণীর হাতের ক্ষতস্থানে মুখ দিয়ে ফু দিতে দিতে বলেন, কিছু ছাগলের বাচ্চা আছে যারা রাস্তায় গাড়ি নিয়ে বের হওয়ার পর মানুষকে আর মানুষ বলে মনে করে না। সেই রকমই একটা ছাগলের বাচ্চা শ্রাবণী রিকশায় ধাক্কা দিয়েছে আর মেয়েটা রিকশা থেকে গর্তে পড়ে গিয়ে এই অবস্থা হয়েছে। কী সব বলছো আম্মু? এভাবে কেউ কাউকে বলে? ইরাজের কথা শুনে ওর মা রাগী দৃষ্টিতে ওর দিকে তাকায়। তিরিক্ষি মেজাজ নিয়ে বলল, তোমাকে বলেছি নাকি? তোমার এত গায়ে লাগছে কেন? ইরাজের মা কথাটা বলার সাথে সাথে রান্নাঘর থেকে টং করে কিছু একটা পড়ার আওয়াজ আসলো। সাথে সাথেই ইরাজের বাসায় হেল্পিং হ্যান্ড মেয়েটা ও খালাম্মা গো বলে চিলিয়ে উঠল। ইরাজের মা চমকে রান্নাঘরের দরজার দিকে তাকালেন। চিন্তিত স্বরে ব্যস্ত হয়ে বলে উঠলেন, এই মেয়ে আবার কি কাণ্ড ঘটালো কে জানে। কথাটা বলে উনি বসা থেকে উঠে রান্নাঘরের দিকে ছুটে গেলেন। যাওয়ার আগে ইরাজের উদ্দেশ্যে বললেন, ইরাজ, তুমি কষ্ট করে শ্রাবণীর হাতটা একটু ব্যান্ডেজ করে দাও বাবা, আমি দেখে আসি ওই মেয়ে আবার চিল্লাচ্ছে কেন। কথাটা বলে উনি রান্নাঘরে ছুটে গেলেন। ইরাজ এগিয়ে এসে শ্রাবণীর পাশে বসলো, কিন্তু শ্রাবণীর হাত ধরার আগেই শ্রাবণী দ্রুত ওখান থেকে বেশ অনেকটা দূরে সরে বসলো। তারপর গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি নিজেই করে নিতে পারবো, আপনার সাহায্য আমার কোনো দরকার নেই। ইরাজ কঠিন দৃষ্টিতে তাকালো শ্রাবণীর দিকে। শ্রাবণীর হাত বাড়িয়ে অ্যান্টিসেপটিক লাগানো কটনটা হাতে নিয়ে নিজে ক্ষতস্থানে ক্লিন করার চেষ্টা করতে লাগলো। ইরাজের মেজাজ বিগড়ে গেল। ও আচমকা শ্রাবণীর ক্ষতস্থানটা জোরে চেপে ধরে ওকে হির হির করে টেনে নিজের কাছাকাছি বসালো। শ্রাবণী ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে খাতরাতে লাগলো। ইরাজ ওর হাতটা ছেড়ে দিয়ে আর একটা কটনের টুকরোতে অ্যান্টিসেপটিক লাগাতে লাগাতে অত্যন্ত শীতল কণ্ঠে কিন্তু শক্ত কণ্ঠেই বলল, শান্ত হয়ে বসে থাকো, নাহলে এর থেকে বেশি আঘাত পেতে পারো। শ্রাবণী নাক মুখ কুচকে ব্যথাতুর কণ্ঠে বলল, আপনি কি মানুষ? হ্যাঁ অবশ্যই, তবে আমাকে কেউ ফালতু অ্যাটিটিউড দেখালে আমি জানুয়ারির থেকেও বেশি ভয়ঙ্কর হয়ে যেতে পারি। কথাটা বলতে বলতে ইরাজ শ্রাবণীর হাতে বেশ সুন্দর করে ব্যান্ডেজ করে দিল। পুরোটার সময় শ্রাবণী অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইল। ওর দু চোখ অশ্রুতে ছলছল করে উঠল। সত্যি তো এটাই, শ্রাবণীর হাতের আঘাতের চেয়ে ইরাজ ওকে স্পর্শ করাটা ওকে বেশি পীড়া দিচ্ছে। ব্যান্ডেজ করা শেষ হতেই শ্রাবণী ছটপট উঠে দাঁড়ালো। চলে যাওয়ার জন্য দ্রুত সামনের দিকে হাঁটা দিতেই পেছন থেকে ইরাজ শান্ত কণ্ঠে বলে উঠল, তোমার এখানে আসা একদম উচিত হয়নি শুক্তারা। এখানে এসে তুমি মস্ত বড় ভুল করে ফেলেছো। শ্রাবণীর পা জোড়া থমকে গেল। ও সামনের দিকে নিজের দৃষ্টি রেখেই কান্না জড়ানো কণ্ঠে কঠোর স্বরে বলল, আমি যদি আগে খুনাক্ষরেও জানতে পারতাম এটা আপনার বাড়ি আর সূচনা আপু আপনার নিজের বোন, তাহলে এই বাড়িতে আসা তো দূরের কথা, এই বাড়ির ত্রিসীমানাও কখনো পা রাখতাম না। কথাটা বলে শ্রাবণী আর এক সেকেন্ডও ওখানে দাঁড়ালো না। নিজের চোখের পানি আড়াল করে এক ছুটে সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। ইরাজ অবাক হয়ে বসে শ্রাবণীর যাবার পানে তাকিয়ে রইল। ও তো আজকে সারাদিন এটাই ভেবেছে যে শ্রাবণী ওর খোঁজ পেয়ে এখানে এসেছে, কিন্তু শ্রাবণী তো বলল ও জানতোই না এটা ইরাজের বাড়ি। তাহলে ও এখানে আসলো কিভাবে? আর সূচনার সাথেই বা ওর পরিচয় হলো কিভাবে? রাত 10টা বাজে। ইরাজের রুমের ব্যালকনিতে সূচনা আর ইরাজ দাঁড়িয়ে আছে। সূচনা এতক্ষণ শ্রাবণীর বিষয়ে ইরাজকে সবটা বলেছে। সবটা শুনে ইরাজ এক প্রকার থম মেরে গেছে। ওর চোখের সামনে অনুশোচনার চিহ্ন ফুটে উঠেছে। সূচনা ব্যালকনির রেলিংয়ের উপর হাত রেখে উদাস দৃষ্টিতে অন্ধকারের দিকে তাকিয়ে আছে। দুজনের মধ্যে পিন পতন নীরবতা। নীরবতা কাটিয়ে সূচনা বিষাদ ভরা কণ্ঠে বলে উঠল,
এসব কেন করলি ইরাজ? কিসের অভাব ছিল তোর? কেন একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করলি? একটা বার ভেবে দেখেছিস সেদিন যদি আমি শ্রাবণীকে না বাঁচাতাম তাহলে কি হতো? সুইসাইড করতো মেয়েটা, আর ওর মৃত্যুর জন্য দায়ী থাকতি একমাত্র তুই। তারপর পারতি তো নিজেকে ক্ষমা করতে? কখনো পারতি কারো মৃত্যুর কারণ হওয়ার অনুশোচনা থেকে মুক্তি পেতে? ইরাজ সূচনার কোনো কথার জবাব না দিয়ে ধপ করে ফ্লোরের উপর বসে পড়ল। তারপর হাঁটু ভাঁজ করে তার উপর দুহাত রেখে দেওয়ালের সাথে হেলান দিয়ে চোখ জোড়া বন্ধ করে রইল। সূচনা ইরাজের দিকে কঠোর দৃষ্টিতে তাকালো, খানিকটা রাগ নিয়ে বলল, ইরাজ, বাবা মা যদি এসব একবার জানতে পারে তাহলে কি হবে তুই ভাবতে পারছিস? তোর তো ভাগ্য ভালো শ্রাবণীর সাথে তুই এত বড় একটা অন্যায় করার পরেও ও এখন অবধি বাবা মাকে কিচ্ছু জানায়নি। না হলে ওনাদের আদর্শ ছেলে এসব কার্যকলাপ শুনে ওনারা তো এতদিনে হার্ট অ্যাটাক করতেন। ইরাজ প্রাণহীন দৃষ্টিতে তাকালো সূচনার দিকে, নিস্তেজ কণ্ঠে জিজ্ঞেস করলো, তুই আমাকে এসব আগে কেন জানাসনি দি ভাই? কেন জানায়নি? কি করতাম জানিয়ে? তোর অপকর্ম ঢাকার জন্য তুই যাতে ওই মেয়েটাকে খুন করে ফেলতে পারিস সেটার একটা সুযোগ করে দিতাম। সূচনার কথা ইরাজ চমকে উঠল, আহত কণ্ঠে বলল, তোর কি আমাকে খুনি মনে হয় দি ভাই? তোর মনে হয় এই সামান্য একটা কারণে আমি কাউকে খুন করতে পারি? আমার মনে হওয়া না হওয়া কি আসে যায় ইরাজ? আমি তো এতদিন এটাও মনে করতাম যে আমার ভাই একজন চমৎকার ব্যক্তিত্বের মানুষ, কিন্তু সেটা তো সত্যি নয়। বাকি সবার মতো তার মনটাও যে কুৎসিত কয়লাতে পরিপূর্ণ। আমার ভাইকে নিয়ে এতদিন আমার মনে যেসব ধারণা ছিল সেই সব কিছুই তো তুই ভুল প্রমাণিত করেছিস। তুই প্রমাণ করে দিয়েছিস তুইও সমাজের সেই জঘন্যতম মস্তিষ্কের মানুষগুলোর একজন, যারা কিনা নিজেদের ইগো স্যাটিসফাই করার জন্য মেয়েদের জীবন নষ্ট করতেও পিছপা হয় না। সূচনার কথা শুনে ইরাজ প্রাণহীন নিস্তেজ চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল ওর দিকে। তারপর অনুতপ্তে জর্জরিত হওয়া বিষাদময় কণ্ঠে বলে উঠল, আমি কিছুটা সময় একা থাকতে চাই দি ভাই। প্লিজ তুই এখন এখান থেকে চলে যা, আমাকে আমার মতো ছেড়ে দে। কথাটা বলে ইরাজ দেয়ালের সাথে হেলান দিয়ে আবারও চোখ জোড়া বন্ধ করে নিল। সূচনা বিরক্তির দৃষ্টিতে কিছুক্ষণ ইরাজের দিকে তাকিয়ে গটগট করে হেঁটে ওখান থেকে বের হয়ে আসলো। ওর পুরো শরীর রাগে জ্বলছে, ইচ্ছে করছে ইরাজকে আরও কিছু করা কথা শুনিয়ে দিতে, কিন্তু ইরাজ তো সেই সুযোগটাই দিল না। কোনো তর্ক বিতর্ক না করে ছেলেটা সব শুনে কেমন শান্ত হয়ে গেল, যার কারণে সূচনা এতদিন ওর মনের মধ্যে পুষে রাখা রাগটাও ইরাজের ওপর ছাড়তে পারল না। রাত 12টা। সূচনা ডিনার শেষ করে একটা প্লেটে করে খাবার নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে আসতে লাগলো। উপরে উঠতে উঠতে হঠাৎ ওর চোখ গেল ইরাজের রুমের দরজার দিকে। দরজাটা বন্ধ দেখা যাচ্ছে। যখন থেকে সূচনা ওর রুম থেকে কথা বলে বের হয়েছে তখন থেকেই দরজাটা বন্ধ। এর মধ্যে ইরাজও আর রুমের বাইরে বের হয়নি, রাতে ডিনারও করেনি। শ্রাবণীও রাতে ডিনার করেনি। হাত পায়ের ব্যথা নিয়ে পুরোটা সন্ধ্যা রুমেই বসেছিল। সূচনাকে জিজ্ঞেস করেছিল ও ডিনার করবে কিনা, কিন্তু শ্রাবণী সাপছাপ বলে দিয়েছে ওর খিদে নেই, ও রাতে খাবে না। তাই সূচনা ওর খাবারটা রুমে নিয়ে যাচ্ছে। সূচনা ভালো করেই জানে শ্রাবণী আজকে সারাদিন তেমন কিছুই খায়নি, যদিও ইরাজও সারাদিন না খেয়েছিল সেটা সূচনার মায়ের কাছ থেকেই শুনেছে, কিন্তু এই ব্যাপারেও তেমন মাথা ঘামাচ্ছে না, কারণ এটাই ইরাজের শাস্তি। সূচনা চায় ইরাজ নিজের কৃতকর্মের জন্য পস্তাক, শাস্তি পাক। সূচনা খাবার প্লেট হাতে নিয়ে ওপরে ওর রুমের সামনে এসে দাঁড়ালো। দরজা ঠেলে ভিতরে ঢুকতে যাবে, ঠিক তখনই সেই মুহূর্ত সামনে ও দৃশ্য দেখে এক প্রকার আকাশ থেকে পড়ল। শ্রাবণী বেডের ওপর শুয়ে বেঘুরে ঘুমাচ্ছে, আর ইরাজ ওর ঠিক পাশেই বসে শ্রাবণীর দিকে ঝুঁকে এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। সূচনা রুমের মধ্যে ঢুকতে ঢুকতে গম্ভীর কণ্ঠে ইরাজের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, তুই এখানে কি করছিস? আচমকা সূচনার কণ্ঠস্বর শুনে ইরাজ হংচকে উঠল। বেড থেকে উঠে দাঁড়িয়ে ওর দিকে এক পলক তাকিয়ে নিজের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিল। তারপর অস্বস্তি ভরা কণ্ঠে বলল, তো তেমন কিছু না। সূচনা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ইরাজের দিকে, দেখলো চোখ চোরা কেমন টকটকে লাল হয়ে আছে। সূচনা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, তোর চোখে কি হয়েছে, এরকম লাল হয়ে আছে কেন? ইরাজ এবারেও তোতলানো কণ্ঠে কিছু না বলে দ্রুত পায়ে রুম থেকে বের হয়ে গেল, যাকে বলে এক প্রকার পালিয়ে যাওয়া। সূচনা কপাল কিঞ্চিত কুচিয়ে ইরাজের যাওয়ার দিকে তাকিয়ে রইল, বিড়বিড় করে বলে উঠল, এর আবার কি হলো? ইরাজ সকালবেলা রেডি হয়ে নিচে এসে দেখলো ওর বাবা মা ব্রেকফাস্ট করতে বসেছে। ও এগিয়ে এসে চেয়ার টেনে বসতে বসতে ওর মায়ের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, বাকিরা কোথায় আম্মু? ইরাজের মা খাবারে বাইট দিতে দিতে ভুরু কুচকালেন, জিজ্ঞেস করলেন, বাকিরা কারা? সূচনা আর শ্রাবণী। ইরাজ ছোট্ট করে বলল,
হুম। শ্রাবণী তো অফিসে গেছে আর সূচনা ওকে ড্রপ করতে গেছে। মায়ের কথা শুনে ইরাজ খানিকটা অবাক হলো, খানিকটা উচ্চ স্বরে বলল, অফিসে গেছে মানে কি আম্মু? তুমি ওনাকে যেতে দিলে কেন? তুমি দেখোনি উনি কতটা ইনজুর্ড হয়েছে? ইরাজের কথা শুনে ওর বাবা মা উভয়ই বেশ শকড হলেন। দুজন একে অপরের দিকে চাওয়াচাবি করে ইরাজের দিকে সন্দেহ দৃষ্টিতে তাকালেন। ইরাজের মা কপাল কুঞ্চিত করে বললেন, শ্রাবণী তো বলল তুমি নাকি ওকে জরুরি কিছু কাজ করতে দিয়েছ, যেগুলো নাকি ওকে আজকের মধ্যেই কমপ্লিট করতে হবে, আর না হলে ওর চাকরি ছাড়ার জন্য রিজাইন লেটার দিতে হবে। সেই জন্যই তো আমি বারণ করা সত্ত্বেও ও জোর করে তাড়াহুড়োই অফিসে চলে গেল। উনি জোর করে চলে গেল আর তুমি ওনাকে যেতে দিলে আম্মু? তুমি তো দেখেছো উনি কতটা আঘাত পেয়েছেন, তারপরে ওনাকে আটকালে না কেন? কথাগুলো বলতে বলতে ইরাজের চোখ মুখে চিন্তার ছাপ ফুটে উঠল। ইরাজের মা সূক্ষ্ম দৃষ্টিতে ছেলেকে একবার ভালো করে পর্যবেক্ষণ করে নিলেন, তারপর অতি শান্ত কণ্ঠে বললেন, তুমি হঠাৎ আর শ্রাবণীর জন্য এত চিন্তা করছো কেন? কি ব্যাপার? এর আগেও তো কখনো তোমাকে ওর জন্য এতটা চিন্তা করতে দেখিনি। তেমন কিছু না, আমার খেতে ইচ্ছা করছে না, আমি গেলাম। কথাটা বলে ইরাজ দ্রুত চেয়ার থেকে উঠে দাঁড়ালো, তারপর তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়ে গেল। ইরাজের যাওয়ার দিকে তাকিয়ে ওর বাবার রসিক কণ্ঠে বলে উঠলেন, কি ব্যাপার বলো তো? তোমার ছেলের মতিগতি আজকাল কেমন পরিবর্তন লাগছে? কি হয়েছে ওর? ইরাজের মা কিছু বলতে যাবেন তার আগেই দরজা ছেলে সূচনা বাসের ভেতর ঢুকতে ঢুকতে বলে উঠল, তেমন কিছু না বাবা, মনে হচ্ছে তোমার ছেলে প্রেম ব্যাধি রোগে আক্রান্ত, তাই তার এমন দশা। সূচনার কথা শোনার বাবা মা একে অপরের দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসলেন। সূচনা এগিয়ে এসে চেয়ার টেনে বসতে বসতে মৃদু হেসে মিনমিন স্বরে বললেন, মনে হচ্ছে এই বাড়িতে খুব শীঘ্রই নতুন বউয়ের আগমন ঘটবে। আগমন ঘটার কি আছে? বউ তো অলরেডি বাড়িতেই আছে। কথাটা বলে সূচনার দিকে তাকিয়ে ওর মা ভ্রু নাচালেন। সূচনা ঠোঁট প্রসারিত করে একটা হাসি দিয়ে খাওয়ায় মনোযোগ দিল। ও খুব ভালো করেই জানে ওর বাবা মা শ্রাবণীকে অনেক আগে থেকেই ইরার জন্য পছন্দ করে রেখেছে, তাই তো সবসময় ওনারা শ্রাবণীর এতটা কেয়ার করেন। এখন শুধু ইরাজের মতিগতি বুঝতে পারলেই সূচনা এই ব্যাপারে সরাসরি ওর বাবা মায়ের সাথে কথা বলবে। ইরাজ অফিসে এসে কোনো দিকে না তাকিয়ে গটগট হেঁটে সোজা শ্রাবণীর কেবিনে আসলো। ভেতরে ঢুকে দেখতে পেল শ্রাবণীর সামনে টেবিলের ওপর এক কাতা ফাইলের স্তূপ জমে আছে, আর শ্রাবণী দ্রুত কলম চালিয়ে ফাইলের কাজ কমপ্লিট করার চেষ্টা করছে। কেবিনে ইরাজের উপস্থিতি টের পাওয়ার আগেই ইরাজ এগিয়ে গিয়ে খপ করে শ্রাবণীর হাত চেপে ধরলো, তারপর ওকে তাড়া দিয়ে বলল, তোমার এসব করতে হবে না, বাড়িতে চলো প্লিজ। কথাটা বলে ইরাজ শ্রাবণীর হাত ধরে টেনে চেয়ার থেকে উঠিয়ে দাঁড় করালো, কিন্তু সামনের দিকে হেঁটে যেতে নিলেই শ্রাবণী শটান হয়ে দাঁড়িয়ে পড়ল। হাত ধরে টানার পরেও শ্রাবণী আসছে না দেখে ইরাজ ঘাড় ঘুরিয়ে শ্রাবণীর দিকে তাকালো। দেখলো শ্রাবণী তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। ইরাজ কিছু বলতে যাবে তার আগে শক্ত কণ্ঠে শ্রাবণী বলে উঠল, এটা কোন ধরনের বিহেভ মিস্টার ইমরোজ? কোনো অফিসের বস কি তার এমপ্লয়িদের সাথে এরকম আচরণ করে? ইরাজ আবেগের দৃষ্টিতে তাকালো শ্রাবণীর দিকে, কণ্ঠে আবেগের রেশ টেনে বলল, আমাদের সম্পর্কটা কি শুধু বস আর এমপ্লয়ের সম্পর্ক সুক্তারা? এর বাইরেও তো আমাদের মধ্যে আরেকটা সম্পর্ক আছে। আরেকটা সম্পর্ক আছে? কিসের সম্পর্ক? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের, নাকি হাজব্যান্ড ওয়াইফের, নাকি একজন আশ্রিত আর একজন ল্যান্ড ওনারের? হ্যাঁ, যদি ল্যান্ড ওনারের আশ্রিতের সম্পর্কের কথা বলেন তাহলে বলবো আপনার এরকম ব্যবহার ঠিকই আছে। যতই হোক, আপনি আপনার বাড়িতে এতদিন ধরে ফ্রিতে থাকছি খাচ্ছি, তার পরিবর্তে তো আপনি আমার শরীরে একটু একটু হাত দিতেই পারেন, তাই না? শ্রাবণীর এইরকম কথায় ইরাজ হতবাক হয়ে গেল। ও দ্রুত শ্রাবণীর হাত ছেড়ে দিয়ে খানিকটা পিছিয়ে গেল। অবাক কণ্ঠে শ্রাবণীর উদ্দেশ্যে জিজ্ঞেস করল, তোমার কি আমাকে এতটাই জঘন্য মানুষ মনে হয় সুক্তারা? তোমার মনে হয় তুমি আমার বাড়িতে থাকছো, তার পরিবর্তে আমি তোমার শরীর শুতে এসেছি? এতদিনে তুমি গিয়ে আমাকে এতটুকু চিনতে পারোনি? এখানে আমার মনে করা করির তো কিছু নেই। যে মানুষ সামান্য একটা বাজি যে তার জন্য একটা মেয়ের সাথে ভালোবাসার নাটক করতে পারে, তাকে মিথ্যা বলে ভালোবাসার জালে ফাঁসিয়ে পড়ে তাকে ঠকাতে পারে, সেই মানুষকে যদি জঘন্য মানুষও বলি তাহলেও তো জঘন্য শব্দটা অপমান করা হবে। আপনি তো অত্যন্ত নিকৃষ্ট প্রজাতির একটা মানুষ। পৃথিবীর সমস্ত খারাপ শব্দ তুলেও যদি আপনাকে গালি দেয়া হয় না, তাহলেও সেগুলো আপনার কৃতকর্মের তুলনায় অতি তুচ্ছ হয়ে যাবে। ইরাজ আহত দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রাবণীর দিকে।
শ্রাবণীর চোখে মুখে স্পষ্ট ক্রোধের চিহ্ন, দুই চোখে পানি চিকচিক করছে। তার মধ্যেও যেন চোখের কোঠর থেকে ভেঙে অগ্নিদয় বেরিয়ে এসে ইরাজকে ভস্ম করে দিতে চাইছে। ইরাজ শ্রাবণীর চোখের দিকে তাকিয়ে খানিকক্ষণের জন্য যেন সেখানেই আটকে গেল। শ্রাবণীর কণ্ঠে আগের মতোই ঝাঁজ নিয়ে বলল, আর বাকি রইল আপনাকে চিনতে পারার কথা। আপনাকে তো এখন পর্যন্ত আপনার বাবা মাই ঠিক মতো চিনতে পারেনি। তারা তো এত বছর ধরে আপনাকে চোখের সামনে দেখার পরেও এখনও আপনাকে একজন ভদ্র আদর্শ ছেলে বলে ভাবেন। তারা জানেই না তাদের ছেলে আসলে কত বড় একটা চিটার। তাহলে আমি আপনাকে কিভাবে চিনতে পারবো? আর তাছাড়া আমি যদি আপনাকে চিনতেই পারতাম তাহলে তো আজকে আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হতো না, আর না একটা চিটারের ফাঁদে পা দিয়ে নিজের পরিবার, নিজের সর্বস্ব হারাতে হতো। শেষের কথাগুলো বলতে বলতে শ্রাবণীর গলা ধরে এলো। ইরাজের চোখে মুখে অনুশোচনা আর ব্যথার ছাপ স্পষ্ট ফুটে উঠল। ও দু কদম এগিয়ে এসে আবারও শ্রাবণীর একদম কাছে কাছে দাঁড়ালো। কাপা কাপা হাতে শ্রাবণীর এক হাত নিজের হাতের মধ্যে আঁকড়ে ধরল। কাতর কণ্ঠে বলল, আমি জানি শুক্তারা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। শুধু ভুল না, অন্যায় করে ফেলেছি। এই অন্যায়ের হয়তো কোনো ক্ষমা হয় না। তোমার কাছে আমার এখন ক্ষমা চাওয়ারও মুখ নেই, কিন্তু তাও বলবো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। প্লিজ একটা বারের জন্য আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। ইরাজের স্পর্শে শ্রাবণীর হৃৎপিণ্ড এতদিনের লুকিয়ে রাখা ব্যথাগুলো মুহূর্তেই যেন তাজা হয়ে দগদগে হয়ে উঠল। শ্রাবণী ঝাড়া দিয়ে ইরাজের থেকে নিজের হাত ছাড়িয়ে ছিটকে ওর থেকে খানিকটা দূরে সরে গেল। সাথে সাথে ওর চোখের কোটর ভেঙে টুপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। শ্রাবণী হাতের উল্টো পিঠ দিয়ে দ্রুত সেই পানিটুকু মুছে আড়াল করার ব্যর্থ চেষ্টা করলো, কিন্তু সেই পানির ফোঁটা ইরাজের চোখ এড়ালো না। শ্রাবণী কান্না জড়ানো কিন্তু রুক্ষ কণ্ঠে বলে উঠল, না, কখনোই না। আমি আপনাকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না। আপনার জন্য আমার সব কিছু শেষ হয়ে গেছে। আমার বাবা মা আমার থেকে দূরে গেছে। আমার বাড়ির দরজা চিরজীবনের জন্য আমার জন্য বন্ধ হয়ে গেছে। আমার বাবা কখনো আমার মুখ দেখতে চান না বলে জানিয়ে দিয়েছে। নিজের বাড়ি ঘর থাকা সত্ত্বেও এখন আমাকে অন্যের বাড়িতে আশ্রিতা হয়ে থাকতে হচ্ছে। আপনার ভালোবাসায় অন্ধ হয়ে পরিবারের সবার মান সম্মান আমি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি। আপনার মিথ্যা প্রতিশ্রুতিকে বিশ্বাস করে আমি আমার পরিবারের মানুষকে এত বছরে স্নেহ আদরকে অগ্রাহ্য করে তাদেরকে অপমানের মুখে ঠেলে দিয়ে স্বার্থপরের মতো পালিয়ে এসেছি। এর জন্য আমি না কখনো আপনাকে ক্ষমা করতে পারবো, আর না কখনো নিজেকে ক্ষমা করতে পারবো। কথাগুলো বলতে বলতে শ্রাবণী হু হু করে কেঁদে দিল। ইরাজ নীরবে শ্রাবণীর কান্নারত মুখটার দিকে তাকিয়ে রইল। তাকিয়ে থাকতে থাকতে ইরাজের চোখের কোনো পানি জমল। ও কোনো রকম নিজেকে সামলে নাক টেনে নরম স্নিগ্ধ কণ্ঠে বলল, ঠিক আছে, তোমার আমাকে ক্ষমা করতে হবে না। তুমি যেভাবে আমাকে ঘৃণা করতে সেভাবেই সবসময় আমাকে ঘৃণা করে যাও, কিন্তু তারপরেও এখন এসব কাজ করো না প্লিজ। তুমি এমনিতে অনেকটা অসুস্থ। এখন যদি তুমি জোর করে এই কাজগুলো করে নিজেকে কষ্ট দাও তাহলে আরও অসুস্থ হয়ে পড়বে। প্লিজ আমার সাথে বাড়িতে চলো। আমি তোমাকে ফোর্স করছি না, তোমার ভালোর জন্য শুধুমাত্র তোমাকে অনুরোধ করছি। প্লিজ চলো আমার সাথে। শ্রাবণী নিজের কান্না আটকে দ্রুত চোখের পানিগুলো দুহাতে মুছে নিল। তারপর আগের মতো চোখে মুখে কঠোর ভাব ফুটিয়ে রুক্ষ স্বরে বলল, আপনি বোধহয় চান না আমি আর এই অফিসে জব করি, তাই হয়তো আমাকে এই কথাগুলো বলছেন। ঠিক আছে, আপনি বাইরে গিয়ে 10 মিনিট অপেক্ষা করুন। আমি আমার রেজিগনেশন লেটার নিয়ে একটু পরেই আসছি। তারপর না হয় পার্মানেন্টলি এই অফিস থেকে চলে যাব। ইরাজ আহত দৃষ্টিতে তাকালো শ্রাবণীর দিকে। কিছুক্ষণ নির্বাক হয়ে তাকিয়ে থাকার পর ধরা গলায় বলল, তোমাকে কোথাও যেতে হবে না, আমি চলে যাচ্ছি। তুমি এমনিতে আমার জন্য অনেকটা সাফার করেছ। আমি চাই না আমার জন্য তুমি আর কোনো প্রবলেমের সম্মুখীন হও। কথাটা বলে ইরাজ এক নজর শ্রাবণীর দিকে তাকিয়ে দ্রুত পায়ে কেবিন থেকে বেরিয়ে গেল। শ্রাবণী থপ করে চেয়ারের উপর বসে ডুকরে কেঁদে উঠল। দুপুর 2:30 বাজে। সূচনা রোগী দেখা শেষ করে নিজের কেবিনে এসে ঢুকলো। কেবিনে ঢুকিয়ে দেখতে পেল চেয়ারের উপর ইরাজ বসে আছে। ইরাজকে এই সময় এখানে দেখে সূচনা খানিকটা অবাক হলো, কারণ সচরাচর ইরাজ এখানে আসে না। সূচন চেয়ার টেনে তাতে বসতে বসতে ইরাজের উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুই হঠাৎ এখানে? কোনো কাজ ছিল?
ইরাজ মুখ তুলে তাকালো সূচনার দিকে, মিনমিন কণ্ঠে জিজ্ঞেস করলো, দি ভাই, তোর কাছে শ্রাবণীর বাড়ির লোকদের কারোর কন্ট্যাক্ট নাম্বার আছে? সূচনা সূক্ষ্ম দৃষ্টিতে তাকালো ইরাজের দিকে। শ্রাবণীর ব্যাপারে সবটা জানার পর থেকে ইরাজ কেমন শান্ত হয়ে গেছে, সারাক্ষণ উদাসীন হয়ে থাকে। আজ কিছুদিন যাবৎ কারোর সাথে তেমন কথাও বলে না, সবসময় মন খারাপ করে গুমোট হয়ে বসে থাকে। সূচনা বুঝতে পারছে না ইরাজ এমন কেন করছে, নিজের করা কৃতকর্মের জন্য অনুশোচনায় পড়ে, নাকি শ্রাবণীর প্রতি কোনো দুর্বলতা আছে সেই জন্য। সূচনা ভুরু কুঁচকে গভীর স্বরে বলে, না, আমার কাছে নেই, শ্রাবণের কাছে আছে। ও মাঝে মধ্যে আন্টির সাথে, মানে ওর মায়ের সাথে ফোনে টুকিটাকি কথা বলে। আমিও 2বার কথা বলেছিলাম, কিন্তু আন্টির নাম্বারটা নেওয়া হয়নি। কেন বলতো? তুই এসব কেন জিজ্ঞেস করছিস? এমনি। আচ্ছা, শ্রাবণীর কখনো ওর বাবার সাথে কথা হয়নি? সূচনা একটা দীর্ঘশ্বাস ফেলল, মন খারাপ করে বলল, না, আঙ্কেল কখনো শ্রাবণের মুখ দেখবে না বলে জানিয়ে দিয়েছে। আন্টিকেও বলে দিয়েছেন যাতে উনি কখনোই শ্রাবণীর সাথে কোনো রকম যোগাযোগ না রাখেন। আসলে শ্রাবণী চলে আসায় ওনাকে সবার সামনে অনেকটা ইনসাল্ট হতে হয়েছে, তো তাই উনি এখনও ওর উপর ভীষণ রেগে আছেন। আন্টি যখন শ্রাবণীর সাথে কথা বলেন তখন আঙ্কেলের অগোচরে লুকিয়ে লুকিয়ে কথা বলেন। আঙ্কেল এই ব্যাপারে জানলে হয়তো দক্ষযজ্ঞ বাঁধাবেন। সূচনা একটা দীর্ঘশ্বাস ফেলল। ইরাজ কিছুক্ষণ চুপ থেকে বলল, দি ভাই, তুই শ্রাবণীর থেকে আন্টির ফোন নাম্বারটা কালেক্ট করে আমাকে এনে দিতে পারবি? কেন? তুই আন্টির নাম্বার দিয়ে কি করবি? দরকার আছে, তুই দিতে পারবি কিনা সেটা বল। সূচনা সন্দিহান দৃষ্টিতে ইরাজের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ফোঁস করে একটা শ্বাস ফেলে বলল, হ্যাঁ, পারবো। ওকে ফাইন, নাম্বারটা পেলে আমাকে সেন্ড করিস। কথাটা বলে ইরাজ ওখান থেকে উঠে চলে গেল। সূচনা ইরাজের যাওয়ার দিকে তাকিয়ে একটা গভীর ভাবনায় মনোযোগী হলো। শ্রাবণী ছাদে দাঁড়িয়ে পরন্ত বিকালে সূর্যের পশ্চিমা দিগন্তে হেলে পড়ার মনোরম দৃশ্য দেখছে। বিকালের শান্ত স্নিগ্ধ বাতাস এসে ওর চুলগুলোকে আলতো করে ছুঁয়ে দিচ্ছে। আজ প্রায় 4 দিন যাবৎ শ্রাবণী বাসাতেই আছে। ইনজুর থাকার কারণেই ইরাজের মা ওকে অফিস যেতে দেয়নি, ইনফ্যাক্ট রুম থেকেও বের হওয়ার বারণ করে দিয়েছেন। শ্রাবণী এই 4 দিন নিজের রুমে থেকেই লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট করেছে। রুম থেকে এক দণ্ডের জন্য কোথাও বের হয়নি। সেই দিন অফিসের ইনসিডেন্টের পর থেকে ইরাজের সাথেও আর দেখা হয়নি। ইচ্ছে করেও ইরাজের মুখোমুখি হয়নি, কারণ আজকাল ইরাজের মুখোমুখি হতে শ্রাবণীর কেমন অসহ্য লাগে। তৃষ্ণায় ওর নাক মুখ কুঁচকে আসে। মনে পড়ে যায় পুড়ে ছাই হয়ে যাওয়া পুরনো কিছু স্মৃতি। মনে পড়ে যায় এই তো সেই মানুষটা যে সেই দিনও ওকে হাজারটাও মিথ্যে স্বপ্ন দেখে ওকে সর্বহারা করেছে। মিথ্যে ভালোবাসা এবং প্রতিশ্রুতির আগুনে পুড়িয়ে ওর ব্যক্তিত্ব নিঃশেষ করে দিয়েছে। এসব ভেবে শ্রাবণী একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের উপরে নিজের তাচ্ছিল্য আসলো। যখন ও ইরাজের প্রত্যেকটা শব্দে ওর ব্যক্তিত্বে বারংবার মুগ্ধ হয়েছিল, তখনই ভেবেছিল কি এই মানুষটা এক সময় ওর ভীষণ অপছন্দের হয়ে উঠবে। তুমি এখানে দাঁড়িয়ে আছো, আমি তোমাকেই খুঁজছিলাম। হঠাৎ পেছন থেকে ভেসে আসা কারো কণ্ঠস্বর শুনে শ্রাবণী ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো। ছাদের দরজার সামনে রিশানকে প্যান্টের পকেটে হাত গুজিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে শ্রাবণীর কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। রিশান এগিয়ে এসে শ্রাবণীর সামনে দাঁড়িয়ে মৃদু হাসলো, তারপর নরম কণ্ঠে বলল, তোমার আসল নাম শ্রাবণী, রাইট? শ্রাবণী গম্ভীর মুখোমুখি দেখে উপর নিচ ঘাড় নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। রিশান আবারও ঠোঁট প্রসারিত করে হাসলো, মার্জিত কণ্ঠে বলল, তোমার সাথে আমার কিছু কথা ছিল। তুমি কি এখন ফ্রি আছো? হ্যাঁ, ফ্রি আছি, তবে আপনার সাথে কথা বলার মতো আমার হাতে একদমই সময় নেই। শ্রাবণীর একরক্ষা জবাব শুনে রিশানের মুখটা একদম পানসে হয়ে গেল। ও মন খারাপ করে বলল, আমি জানি শ্রাবণী, তুমি আমাকে অনেক হেট করো। আমি কাজটা এমন করেছি যে কেউ আমাকে হেট করতে বাধ্য, কিন্তু তুমি আমার করা অন্যায়ের শাস্তি ইরাজকে দিও না প্লিজ। ও বেচারা আমার মন খারাপ দেখে হয়তো না বুঝেই সেই দিন এরকম একটা অন্যায় করে ফেলেছিল, কিন্তু বিশ্বাস করো তারপর থেকে ও অনেক পস্তাচ্ছে। ইনফ্যাক্ট তোমার ব্যাপারে সবটা জানার পর থেকে ও ভীষণ কষ্টে আছে। তোমার সাথে করা অন্যায়ের কথা ভেবে প্রতিনিয়ত ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে। প্লিজ শ্রাবণী, তুমি। কথাটার মধ্যেই শ্রাবণী রিশানকে থামিয়ে দিল, কর্কশ কণ্ঠে বলল, ও আচ্ছা, তাহলে এখন আপনার বন্ধু আমার জন্য কষ্টে আছে, সেটা আপনি আমাকে বলতে এসেছেন। নিশ্চয়ই এটাও বলতে চাইছেন যে এটাও আমার দোষ। তো বলুন, আপনার বন্ধুকে কষ্টে রাখার অপরাধে আমার জন্য কী শাস্তি ধার্য হয়েছে? রিশান ড্যাব ড্যাব করে শ্রাবণীর দিকে তাকালো, চুপসে যাওয়া মুখ নিয়ে বলল, মানে মানে সোজা,
এর আগের বার আপনাকে কষ্ট দিয়েছিলাম বলে আপনার বন্ধু আমার থেকে এত বড় একটা রিভেঞ্জ নিল, আমার অনুভূতি নিয়ে গেম খেললো। এখন নিশ্চয়ই আপনার বন্ধুকে কষ্ট দিয়েছি বলে আপনিও আমার থেকে রিভেঞ্জ নেবেন, আমাকে কঠিন কোনো শাস্তি দিবেন। যতই হোক, এত বড় ভয়াবহ একটা ক্রাইম করে ফেলেছি কি না, শাস্তি তো আমার প্রাপ্য। তোমার ভুল হচ্ছে শ্রাবণী, আমি এইসব মিন করে কথাটা বলিনি আসলে। রিশান পুরো কথাটা শেষ করার আগেই শ্রাবণীকে খপ করে দু হাতের শার্টের কলার চেপে ধরলো। মুহূর্তের মধ্যে ওর চোখ মুখ লাগের আভাস দেখা দিল। ওর আগে গজগজ করতে করতে দাঁতের দাঁত চেপে বলল, কোনো ভুল হচ্ছে না। ভুল তো সেদিন হয়েছিল, যেদিন ওই বিশ্বাসঘাতকটাকে বিশ্বাস করে ওর ভালোবাসার ফাঁদে পা দিয়েছিলাম। নিজের বিয়ের আসল ছেড়ে সবার চোখ ফাঁকি দিয়ে এই শহরে পালিয়ে এসেছিলাম শুধুমাত্র ওর সাথে থাকবো বলে। ঘন্টার পর ঘন্টা স্টেশনে বসে ওর আসার অপেক্ষা করেছিলাম। আর ও কী করলো সেদিন? আমাকে ঠকালো। এত বড় একটা ভুল করে একটা বার ক্ষমা চাইতেও আসলো না, আমার কথা একটা বারের জন্য ভাবলও না। নিজের সো কল্ড রেপুটেশন বাঁচাতে আমাকে পাঠিয়ে দিয়ে নিজেই হিঁদুরের মতো গর্তে লুকিয়ে বসে রইল। খাওয়ার্ড, নির্দয় পাষাণ একটা। রিশান অসহায় দৃষ্টিতে শ্রাবণীর দিকে তাকিয়ে আছে। ওর শার্টের কলার থেকে শ্রাবণীর হাত ছাড়ানোর কোনো রকম চেষ্টাও করছে না। শ্রাবণীর চোখের কোণে পানি চিকচিক করছে, কান্না গলায় দলায় পাকিয়ে যাচ্ছে। ও কান্না চেপে ধরা গলায় খানিকটা উচ্চ স্বরে বলল, আরে মানছি ও আমাকে ভালোবাসতো না, সব কিছু ওর নাটক ছিল, কিন্তু সেদিনও তো ও পারতো স্টেশনে এসে একটা বার আমার কাছে ক্ষমা চাইতে। ক্ষমা না চাইলেও অন্তত সব কিছু আমাকে সামনাসামনি একটা বার এক্সপ্লেন করতে পারতো। কিন্তু না, ও তো একবার এসে আমি কি কন্ডিশনে আছি সেটা দেখারও প্রয়োজন মনে করলো না। নিজে না এসে উল্টে আপনাকে পাঠায়। আর আপনি কি করলেন? নিজের রেপুটেশন যাতে খারাপ না হয় সেজন্য আমাকে টাকার অফার করলেন। তারপর আমার ভালো মন্দের কথা চিন্তা না করে আমাকে বাড়ি ফিরে যাওয়ার উদ্দেশ্যে উপদেশ দিয়ে মাঝ রাস্তায় আমাকে স্টেশনে একা ফেলে চলে গেলেন। আরে আপনারা কি আদৌ মানুষ? আপনাদের মধ্যে কি বিন্দু মাত্র মনুষ্যত্ব আছে? শ্রাবণীর কথা শেষ হতে রিশান আচমকা বলে উঠল। ইরাজ সেই দিন টেনশনে এসেছিল শ্রাবণী। শ্রাবণী চমকে রিশানের দিকে তাকালো। ওর মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসলো, কি? হ্যাঁ শ্রাবণী, সেদিন ইরাজ আমাদের বাড়িতেই ছিল। তুমি যখন স্টেশনে এসে ওকে কল দিয়েছিলে তখনও ভীষণ ঘাবড়ে গিয়েছিল। ও কখনো ভাবতেই পারেনি তুমি তোমাদের রিলেশনটা নিয়ে এতটা সিরিয়াস হয়ে যাবে আর বাসা থেকে পালিয়ে এই শহরে চলে আসবে। ইরাজ যখন আমাদের বাড়িতে এসে আমাকে তোমার ব্যাপারে জানায় তখন আমিও বেশ চিন্তিত হয়ে পড়েছিলাম। ভেবেছিলাম ইরাজ তোমার সামনাসামনি গিয়ে তোমাকে সত্যিটা বললে তুমি রেগে যাবে, পাবলিক প্লেসে বসে একটা সিন ক্রিয়েট করবে। তাই আমি ইরাজকে আমাদের বাসায় শান্ত হয়ে বসে থাকতে বলে তোমার সাথে দেখা করতে আসি। সত্যি বলতে ওই সময় তোমার ব্যাপারে ভাবার চেয়ে আমি আমাদের নিজেদের ঝামেলা মুক্ত করার বিষয়ে বেশি চিন্তিত ছিলাম। তাই তোমার সাথে কথা বলে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে ভেবে আমি বেশ খোশ মেজাজে স্টেশন থেকে সোজা বাড়িতে চলে আসি। তোমার কথা ভাবার সময় ওই মুহূর্তে আমার ছিল না, কিন্তু বাড়িতে এসে ইরাজকে সব বলার পর ও যখন জানতে পারে তুমি ওই মাঝরাতে স্টেশনে একা আছো তখনও আমার ওপরে অনেকটা রেগে যায়। আমার কেয়ারলেসের জন্য আমাকে বকাঝকা করে। তারপর সেই সময়ও আমাকে নিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু আমরা ওখানে এসে তোমাকে কোথাও খুঁজে পাইনি। কিছু লোকজনের থেকে জানতে পেরেছিলাম তুমি নাকি ট্রেনের নিচে পড়ে সুইসাইড করার চেষ্টা করেছিলে, কিন্তু চাপা পড়ার আগে কিছু লোকের জন্য অন্য একটা ট্রেন থেকে নেমে এসে তোমাকে বাঁচিয়ে নেয়। তারপর তোমাকে আর তোমার জিনিসপত্র নিয়ে ওখান থেকে হসপিটালে চলে যায়। তখন আমরা ভেবেছিলাম ওই লোকগুলো হয়তো তোমার বাড়ির লোক, তোমাকে খুঁজতে এসেছে আর খুঁজে পেয়ে তোমাকে নিয়ে চলেও গেছে। কে ভেবেছিল ওই লোকগুলো আসলে তোমার বাড়ির লোক ছিল না, সূচনা আপু আর ওর কলিগরা ছিল। কথাগুলো বলে রিশান একটা দীর্ঘশ্বাস ফেলল। শ্রাবণী অবাকের চরম সীমানায় পৌঁছে গেছে। রিশানের কলার থেকে ওর হাত সরিয়ে আনে।
কিং কর্তব্য বিমুখ হয়ে সেখানেই ঠায় দাঁড়িয়ে থাকে। রিশান শান্ত কণ্ঠে বলতে শুরু করে। তোমার সুইসাইডের কথা শুনে ইরাজের হাবভাব সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। কিছুদিন আগ অবধি সে তোমার থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য উত্তপ্ত হয়ে থাকতো। সে হঠাৎ করেই মৌনতা ধারণ করে, উদাসীন হয়ে তোমার এক ভাবনার জগতে ডুবে দেয়। আমি ইরাজকে নিয়ে স্টেশন থেকে সোজা আমাদের বাসায় চলে আসি। পুরো 2 দিন ইরাজ আমাদের বাড়িতেই ছিল, কিন্তু আমার সাথে একটা কথাও বলেনি। দিনরাত বসে নেশাখোরদের মতো শুধু সিগারেট ফুঁকেছে। ওর এমন অবস্থা দেখে আমরা ফ্রেন্ডরা সবাই টেনশনে পড়ে গিয়েছিলাম। ভেবেছিলাম তোমাকে চিট করার জন্য গিল্টি ফিল থেকেই হয়তো ও এরকম করছে। তাই আমরা সবাই মিলে ওকে নিয়ে ট্যুরে যাওয়ার সিদ্ধান্ত নেই। ও রাজি না হওয়া সত্ত্বেও আমরা কোনো রকম ওকে বুঝিয়ে সুঝিয়ে ঘুরতে নিয়ে যাই। সেখানে যাওয়ার পরও ও সারাক্ষণ আপসেট হয়ে বসে থাকতো। পুরো 1 সপ্তাহ ও বেশি সময় যাবৎ ওকে আমরা সবাই মিলে অনেক বোঝানোর পর ও কিছুটা স্বাভাবিক হয়েছিল। ফিরে এসে নিজের কর্মব্যস্ততার জীবনে ডুব দিয়েছিল, কিন্তু আমাদের সাথে প্রায় সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেছিল। কাজের বাইরে যতক্ষণ ততক্ষণ একা একা থাকতো। আমরা কল করে কোথাও যেতে বললেও যেতে চাইতো না। অনেক প্রেশার দিলেও যতটুকু বা আসতো তাও আমাদের সাথে আগের মতো তেমন আড্ডা দিত না। ভিড় থেকে দূরে কোনো কোনায় বসে এক দৃষ্টিতে তাকিয়ে তোমার আইডিটা দেখতো, আর না হলে পুরো মেসেজগুলো পড়তো। ও মুখে না বললেও আমি বুঝতে পারতাম ও তোমাকে ভীষণ মিস করছে। শ্রাবণী তাজ্জব হয়ে তাকিয়ে রইল রিশানের দিকে। রিশান ফোঁস করে একটা শ্বাস ফেলল, বলল, ও তোমার সাথে ভালোবাসার নাটক করতে করতে কখন যে তোমার উপর দুর্বল হয়ে গেছে সেটা হয় ও নিজেও উপলব্ধি করতে পারেনি। শ্রাবণী, তোমার অনুপস্থিতিতে হয়তো ওর মনের মধ্যে লুকিয়ে থাকা তোমার প্রতি ওর সুপ্ত অনুভূতিগুলো ধীরে ধীরে ও টের পেয়েছে। সাথে সাথে নিজের করা ভুলের জন্য যথেষ্ট শাস্তিও পেয়েছে। তবে তুমি আবার এটা ভেবো না যে আমি এইসব বলে তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে আমাদের করা অন্যায়কে হাইড করার চেষ্টা করছি। আমি জানি আমরা যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা হয় না। তাও বলবো, তুমি যদি আমাকে ক্ষমা করতে নাও পারো তাহলে অন্তত ইরাজকে ক্ষমা করে দিও। ও বেচারা অলরেডি অনেকটা সাফার করছে। যখন থেকে সূচনা আপুর কাছে তোমার ব্যাপারে সব কিছু জেনেছে তখন থেকে ভিতর একদম শেষ হয়ে যাচ্ছে। তোমার হয়তো এই কয়েকদিনে ইরাজের সাথে দেখা হয়নি। দেখা হলে বুঝতে পারতে ও এই কয়দিনে নিজের কি হাল বানিয়ে ফেলেছে। কথাগুলো বলে রিশান তপ্ত শ্বাস ফেলল। শ্রাবণী নিজের জায়গায় স্তব্ধ ঠায় দাঁড়িয়ে রইল। রিশান এক পলক শ্রাবণীর দিকে তাকিয়ে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বলল,